গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে হাতাহাতি, কমিটি নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অসন্তোষ, সমস্যা সমাধানে 2 দিনের কর্মসূচি ঘোষণা। আগে জাতীয় নির্বাচন দাবি বিএনপির সাবেক জনপ্রতিনিধিদের, ভোট ঘিরে বিভাজন চান না মির্জা ফখরুল, যারা ভোট কাটতে পারবে তারাই নির্বাচনের জন্য ব্যতিব্যস্ত বলছে জামায়াত। গ্যাসের দাম বাড়ানোর শুনানিতে নজিরবিহীন তোপের মুখে বিইআরসি, ব্যবসা বিনিয়োগে ধসের শঙ্কা অংশীজনদের, রোববারের মধ্যে প্রস্তাব প্রত্যাহারের হুঁশিয়ারি ক্যাবির। ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ 3.5 লাখ কোটি টাকা, জানালো কেন্দ্রীয় ব্যাংক। হাসিনা আমলের অপচয়ে বাড়ছে কর, 6 মাসে অর্থনীতি পুনরুদ্ধারের দাবি প্রেস সচিবের। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি শামীমা শাম্মী। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উদ্যোগে আত্মপ্রকাশ ঘটল নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের। আবু বাকের মজুমদার আহ্বায়ক ও জাহিদ আহসানকে সদস্য সচিব করে 6 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কমিটি ঘোষণা ঘিরে বিক্ষোভ ও হাতাহাতির ঘটনাও ঘটে, আহত হন কয়েকজন। শিক্ষা ঐক্য মুক্তি স্লোগানে মুখর ছাত্র রাজনীতির আতুরঘর মধুর ক্যান্টিন। আত্মপ্রকাশ হলো জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের নতুন সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের। বুধবার বিকেলে 3টায় শুরু হওয়ার কথা থাকলেও ঘন্টা 2 পেরিয়ে 5টার সময় মধুতে আসেন ছাত্রনেতারা। ঘোষণা করেন নতুন রাজনৈতিক ছাত্র সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি। আবু বাকের মজুমদারকে আহ্বায়ক ও জাহিদ আহসানকে সদস্য সচিব করে ঘোষণা করা হয় 6 সদস্যের কেন্দ্রীয় কমিটি। এদিকে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশকে ঘিরে মধুর ক্যান্টিনে বিক্ষোভ ও হাতাহাতির ঘটনা ঘটে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ওইভাবে কোনো আলোচনার মাধ্যম ছাড়া এসে আজকে দল ঘোষণা করা হচ্ছে, অবশ্যই এটা দলীয়করণের দিকেই যায়। তবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম বলেন, আলোচনার মাধ্যমেই গঠিত হয়েছে কমিটি এবং পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পেতে পারেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করিনি, আমরা অতি দ্রুত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবো, সেখানে আপনারা প্রতিনিধিত্ব লক্ষ্য করতে পারবেন। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন। আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি যারা রয়েছেন সকলের সাথেই আমরা কিন্তু বসেছি, মতামত নিয়েছি। এত নাটকীয়তার পরেও কমিটি ঘোষণার পর ক্যাম্পাসে মিছিল করে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটিতে যথাযথ মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সংকট নিরসনে বৃহস্পতিবার সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি মানা না হলে 28 ফেব্রুয়ারি পালিত হবে ঢাকা ব্লকেট কর্মসূচি। বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আত্মপ্রকাশ করে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। নতুন এই সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে যথাযথ মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের দাবি, জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নতুন ছাত্র সংগঠনে বঞ্চিত হচ্ছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা গড়ায় রাত পর্যন্ত। বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ের সামনে কিছু সময় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জানান, দাবি না মানা হলে কঠোর কর্মসূচির কথা। আমাদের কালকে সারা দেশে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হবে এবং আমরা তাদেরকে আমাদের নিজস্ব কিছু অর্গানাইজেশনের মিটিংয়ের পরে আমরা তাদেরকে অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে তাদেরকে আমরা তাদের দাবি
দাবিটা শোনাবো। তারা যদি আমাদেরকে সেই দাবি পূরণের কোনো দৃশ্যমান আশ্বাস না দেয়, তাহলে 28 তারিখে আমরা সারা দেশে ঢাকা ব্লকেটের ডাক দিব। জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে উল্লেখ করে হাতাহাতির নিন্দা জানান তারা। বেসরকারি বিশ্ববিদ্যালয় যেটা স্তম্ভ স্টুডেন্টদের, এটা আসলে সবাই ভুলে গেছে। সম্মিলিতভাবে হাসিনা পতনের এক দফা আন্দোলন করা সহযোদ্ধাদের সঙ্গে বিবাদ কোনোভাবেই কাম্য নয় জানিয়ে দ্রুত সমস্যা সমাধানের দাবিও জানান বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। সময় সংবাদ, ঢাকা। এর আগে বারডেম জেনারেল হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, নতুন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে পদ না পাওয়ার প্রতিবাদ জানাতে গিয়ে তারা হামলার শিকার হয়েছেন। আমরা এখানে কোনো ব্যক্তিগত স্বার্থে, ব্যক্তিগত নামের জন্য এখানে আমরা আসিনি। আমরা এখানে আসছিলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টেকের জন্য। এরপরেও কেন আমাদের উপর আক্রমণ করা হইল? বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গঠিত হয়েছে, আমরা সেই কমিটিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি এবং সেই কমিটিতে আমাদের কোনো অংশগ্রহণ নেই। স্থানীয় সরকারের আগে জাতীয় নির্বাচনের দাবি বিএনপির সাবেক জনপ্রতিনিধিদের। সারা দেশ থেকে আসা দলটির সাবেক জনপ্রতিনিধিরা সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন। প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে রওনা হলে হাইকোর্ট মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরে কয়েকজন প্রতিনিধি প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। কারো প্ররোচনায় আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা করলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। জাতীয় সংসদ নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে, এই বিতর্কে এবার মাঠে বিএনপির স্থানীয় সাবেক জনপ্রতিনিধিরা। স্থানীয় সরকারের আগে জাতীয় নির্বাচনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন সারা দেশ থেকে আসা সাবেক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, কাউন্সিলর ও মেম্বাররা। দাবি আদায়ে জমায়েতের একাংশ প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে রওনা হলে হাইকোর্ট মোড়ে বাধা দেয় পুলিশ। পরে কয়েকজন প্রতিনিধি প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। এ সময় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক জানান, দেশি বিদেশি ষড়যন্ত্রের ফাঁদে পড়ছে অন্তর্বর্তী সরকার। সতর্ক ও সহযোগিতা করতেই জাতীয় নির্বাচনের দাবিতে এ স্মারকলিপি। এই স্থানীয় সরকারের নাম দিয়ে জাতীয় সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য, জাতীয় সরকার থেকে এই যে পার্লামেন্ট সরকার থেকে দূরে সরে যাওয়ার জন্য তারা এই বাহানাগুলো করছে। এই সরকার এই দেশি বিদেশি চক্রান্তের মধ্যে পড়েছে বলে আমাদের ধারণা। এদিকে ঢাকায় আসা বিএনপি মনোনীত ও সমর্থিত সাবেক জনপ্রতিনিধিরা হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনোভাবেই জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন মেনে নেবে না তারা। দেশকে অস্থিতিশীল করতেই আগে স্থানীয় নির্বাচনের দাবি করছে একটি গোষ্ঠী। জাতীয় নির্বাচন ছাড়া দেশে সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে না, গণতন্ত্র ফিরে আসবে না। কাজেই এই সরকারের যে মূল দায়িত্বটা জাতীয় নির্বাচন দেওয়া, আমাদের বোধগম্য হচ্ছে না যে কেন আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। সরকারের মতলব বুঝতেছি না, আমাদের সন্দেহ হয় এটা। অন্তর্বর্তী সরকার কারো প্ররোচনায় আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা করলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন সাবেক জনপ্রতিনিধিরা। কিছু কিছু দল যে দাবি করছে, এটার পিছনে সুকৌশল এবং অপচেষ্টা আছে। সংসদ নির্বাচনের পরে স্থানীয় নির্বাচন হয় বরাবরই, এটা আসলে অযৌক্তিক, এটা আমরা চাই না। আওয়ামী লীগের এখানে পুনর্বাসিত যাতে হয় সেই জন্য তারা অপেক্ষা করছে। এক দফা এক দাবি, জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। জামায়াত সহ কয়েকটি দল আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি করলেও জাতীয় নির্বাচনের দাবি করে আসছে বিএনপি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আগামী ডিসেম্বরের মধ্যে সবার কাছে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সন্ধ্যায় অমর ২১শে বইমেলায় শামা ওবায়েদের ৩টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে সবাইকে সচেতন থাকতে হবে। সবার দায়িত্বশীল আচরণের মাধ্যমে জাতীয় নির্বাচনের প্রত্যাশা করে মির্জা ফখরুল আরও বলেন, এ বিষয়ে যাতে কোনো বিভাজন তৈরি না হয় সে বিষয়েও সতর্ক থাকতে হবে। তরুণদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, ইতিবাচক ভাবতে হবে, নেতিবাচকতা কোনো সুফল আনবে না। আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে একটা সকলের কাছে গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে এবং বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র
নির্মাণের পথকে আরও সোজা সহজ করে নিয়ে আসবে। নতুন প্রজন্মের কাছে আমার আহ্বান থাকবে যে আপনারা যে পরিবর্তন ঘটাতে সাহায্য করেছেন, যেটা ঘটিয়েছেন অগ্রণী ভূমিকা নিয়ে, সেটাকে সুসংগত করার জন্য ইতিবাচক চিন্তা করতে হবে, ইতিবাচকভাবে এগিয়ে যেতে হবে, নেগেটিভ চিন্তা থেকে বিরত থেকে এবং গঠনমূলক পথে এগিয়ে যেতে হবে। 7 বছর পর বিএনপির বর্ধিত সভা বৃহস্পতিবার, যোগ দেবেন সারা দেশের নেতাকর্মীরা। বুধবার রাতে সভাস্থল সংসদ ভবনের এলডি হল পরিদর্শনে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সার্বিক ব্যবস্থাপনা তদারকি করে সন্তোষ প্রকাশ করেন তিনি। বর্ধিত সভা সফল হবে বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের এলডি হলে এই সভায় অংশ নেবেন 2018 সালের সংসদ নির্বাচনের প্রার্থী ও সেকেন্ডারি মনোনয়নপ্রাপ্তরা। এছাড়া জাতীয় স্থায়ী কমিটি, নির্বাহী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং জেলা কমিটির সভাপতি, সম্পাদক অথবা আহ্বায়ক, সদস্য সচিব, থানা, উপজেলা, পৌর কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব অংশ নেবেন। একই সঙ্গে থাকবেন বিএনপির 11টি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকও। যারা ভোট কাটতে পারবে তারা নির্বাচনের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের ইসলামীর সেক্রেটারি। বরগুনায় কর্মী সভায় এ কথা বলেন তিনি। এদিকে পঞ্চগড়ে জনসভায় গত 53 বছরে দেশে সংঘটিত সব ঘটনার শ্বেতপত্র প্রকাশের দাবি জানান দলটির আমির। জামাতের জনসভা ঘিরে বুধবার সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ ছিল পঞ্চগড়ে। জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল আর স্লোগান নিয়ে নেতাকর্মীরা জড়ো হন চিনিকল মাঠে। দুপুরে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি সরকার এবং জাতিসংঘের উদ্যোগে 1972 সাল থেকে এখন পর্যন্ত যত ঘটনা ঘটেছে তা অনুসন্ধান করে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। 1972 সালের 10 জানুয়ারি থেকে 2025 সালের এই 26শে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে যত ঘটনা ঘটেছে এরকম, সেইগুলো অনুসন্ধান করে তার শ্বেতপত্র বাংলাদেশের জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হোক। পরে বিকেলে নীলফামারীর ডোমারে পথসভায় বক্তব্য দেন আমির। আওয়ামী লীগ সরকারের আমলে 2.25 কোটি ভুয়া ভোটারকে বাদ দেওয়ার আহ্বান জানিয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেন। যেখানে চাঁদাবাজ সেখানে যুদ্ধ। বাংলাদেশ দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত একটি দেশ না হওয়া পর্যন্ত আমাদের এই যুদ্ধ, এই লড়াই অব্যাহত থাকবে। এদিকে বরগুনায় কর্মী সভায় জামাতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করে বলেন, যারা ভোট কাটতে পারবে তারা নির্বাচনের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। আমাদের কিছু বন্ধু সংগঠন বলে যে জামাত দেরিতে ইলেকশন চায় না। সেই বন্ধুরা মোটে পাগল হয়ে গেছে, কালকে ইলেকশন দিলে ভালো হয়। আর কারণ কি, যে আমরা তো ভোট কাটতে পারবো না, আমাদের টাকাও নাই, মস্তানও নাই। যাকে টাকার বস্তান আছে তারা তাড়াতাড়ি দাও, আমরা কাটি কুটে ভরে নিয়ে মানে রাখতে। পতিত আওয়ামী লীগ সরকার ও স্বৈরাচারী শেখ হাসিনার মতো নিষ্ঠুর কোনো শাসক জনগণ আর দেখতে চায় না বলেও মন্তব্য করেন জামাত সেক্রেটারি। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ান ফেডারেশনের নিউক্লিয়ার এনার্জি রোসাটম স্টেট কর্পোরেশনের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়নে রাশিয়ার অব্যাহত সহযোগিতার বিষয়ে তারা আলোচনা করেন। এ সময় প্রধান উপদেষ্টা প্ল্যান্ট নির্মাণে রোসাটমের প্রশংসা করেন। ডক্টর ইউনূস বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা পূরণের লক্ষ্যে প্রকল্পের সময় মতো সমাপ্তির ওপর জোর দেন। এ সময় রোসাটম মহাপরিচালকও সহযোগিতার আশ্বাস দেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে 13 মার্চ 4 দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহাসচিবের সফরের বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান গত 7 ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ডক্টর ইউনূসের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। এদিকে প্রধান উপদেষ্টাকে পাঠানো চিঠিতে গুতেরেস বলেছেন, অন্তর্বর্তী সরকারের পাশে আছে জাতিসংঘ। রোহিঙ্গাদের মানবিক সহায়তা এবং নিরাপদ প্রত্যাবাসনে কাজ করার আশ্বাসও দিয়েছেন তিনি।
25 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টাকে চিঠি পাঠান গুতেরেস। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্টা মাহফুজ আলমকে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টার পদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করলে নতুন কে আসছেন এ পদে তা নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা। সব জল্পনার অবসান ঘটিয়ে সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের মন্ত্রণালয়ের দফতর পুনর্বণ্টন করে গেজেট প্রকাশ করা হয়। মাহফুজ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে প্রথমে মাহফুজ আলম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান। পরে শপথ নেন উপদেষ্টা হিসেবে, কিন্তু তাকে এতদিন কোনো দফতর দেওয়া হয়নি। নাহিদ ইসলাম পদত্যাগ করায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার অধীনে থাকবে। শিল্প ও ক্যাপটিভ শ্রেণীতে গ্যাসের দাম বাড়ানোর শুনানিতে নজিরবিহীন তোপের মুখে পড়ল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। রোববারের মধ্যে দাম বাড়ানোর প্রস্তাব খারিজ না করলে আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। অংশীজনরা বলেন, গ্যাসের দাম বাড়ালে হুমকির মুখে পড়বে বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প খাত। স্লোগান, প্রতিবাদ, হট্টগোল। গ্যাসের দাম বাড়ানোর শুনানিতে এমন নজিরবিহীন তোপের মুখে পড়ল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। শুনানিকে গণবিরোধী আখ্যা দিয়ে মাঝপথেই তা বন্ধের জোরালো দাবি জানান অংশীজনরা। আপনারা গণদুষ্পদ, আপনারা আমাদের ব্যবসা বাণিজ্যকে শত শত শিল্প কলকারখানা বন্ধ করার পায়তারা করছেন। এর আগে বুধবার সকালে রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে শিল্প ও ক্যাপটিভ শ্রেণীতে অতিরিক্ত লোড ও নতুন সংযোগের ক্ষেত্রে প্রতি ঘনমিটার গ্যাসের দাম বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব তুলে ধরে পেট্রোবাংলা ও গ্যাস বিতরণ কোম্পানিগুলো, যা বিদ্যমান দামের তুলনায় ১৫২% বেশি। আর এই প্রস্তাবকে বেআইনি ও গণবিরোধী আখ্যা দেন অংশীজনরা। মানুষ আপনাদেরকে শত্রু মনে করবে কেন? মানুষ আজকে বিআরসি সহ মন্ত্রণালয় সহ আপনাদেরকে গণশত্রু মনে করে। জনগণের পক্ষ থেকে, ভোক্তাদের পক্ষ থেকে আবেদনের পর্যায়ে আছে। এটা যেন আন্দোলনের পর্যায়ে না যায়, এটা যেন সরকার খেয়াল রাখে, বিআরসিও খেয়াল রাখে। এই রমজানের আগেই আপনারা ঘোষণা দেন যে আজকে যে প্রস্তাব নিয়ে এটা করা হয়েছে আমরা এটাকে বাতিল করলাম। এই ইন্টারিম স্টেজে যে কোনো ধরনের দাম বৃদ্ধি বন্ধ রাখেন। এমনিতেই ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, ইন্ডাস্ট্রিগুলোর অবস্থা খারাপ, তারা অনেক রকম স্ট্রাগল ফেস করছে। শুনানিতে নতুন ও পুরনো শিল্প গ্রাহকদের জন্য দুই ধরনের দাম বৈষম্যমূলক আখ্যা দেন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। বলেন, গ্যাসের দাম বাড়ালে ধস নামবে শিল্প খাতে, হুমকির মুখে পড়বে বিনিয়োগ। এই আত্মঘাতী সিদ্ধান্তটাকে, এই ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করার সিদ্ধান্ত থেকে আপনারা বিরত থাকবেন। মানুষের টাকা পড়ছে ৭৫ টাকা দিয়ে ইন্ডাস্ট্রি করার, যেখানে আমি এখন ৩০ টাকা দিতে পারতেছি না। আপনারা যে মেসেজটা ইন্টারন্যাশনালি দিলেন, আমার বায়াররা আজকে আতঙ্কিত। আমাদের দেশের শিল্পোন্নয়নকে চিরতরে বন্ধ করার এটা একটা পরিকল্পনা। অংশীজনরা রোববারের মধ্যে দাম বাড়ানোর আবেদন খারিজ করার দাবি জানালেও বিআরসি চেয়ারম্যান বলেন, আগামী ৭ দিন পর্যন্ত জমা দেওয়া যাবে লিখিত বক্তব্য। এটা একটা প্রস্তাবনা, এখানে আপনাদের বক্তব্য সমালোচনা আমরা দেখব এবং তারপর আমরা একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করব। এদিকে বিয়াম অডিটোরিয়ামে যখন শুনানি চলছিল, বাইরে তখন শুনানি বাতিলের দাবিতে মানববন্ধন করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। দাবি না মানলে আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দেয় সংগঠনটি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ভগ্নদশার অর্থনীতিকে ৬ মাসে সরকার যেভাবে পুনরুদ্ধার করেছে তা বিস্ময়কর বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, আওয়ামী লীগ সরকারের অপচয় ও ঋণ পরিশোধ করতে কর বাড়াতে হচ্ছে। সকালে পরিকল্পনা কমিশনে জেএফবি টক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় আগামী জুন নাগাদ মূল্যস্ফীতি ৭% নেমে আসবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। অনিয়ম নিয়ে প্রশ্ন ঠেকাতে প্রণয়ন করা হয়েছিল দায়মুক্তি আইন, যাকে কালো আইন বলে উল্লেখ করেছে স্বয়ং সরকারি সংস্থা আইএমডি। বুধবার সকালে আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, জ্বালানি খাতে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা চলছে। এনার্জি সেক্টরে এক ধরনের বললাম তো ডাকাতির বন্দোবস্ত করা হয়েছিল, একদম স্টেট স্পন্সর ডাকাতি। তো সেই জায়গাটায় যেই জায়গাটা করা হচ্ছে যে লটার মাধ্যমে এটা করা হয়েছিল, সেই লটাকে স্ক্র্যাপ করা হয়েছে এবং নো ইলেকট্রিসিটি নো পে এই সিস্টেমে আমরা যেতে চাচ্ছি। এ সময় তিনি বলেন, হাসিনা সরকারের অপচয় ও রেখে যাওয়া বিপুল বিদেশি ঋণ পরিশোধ করতে কর বাড়াতে বাধ্য হচ্ছে সরকার। তবে ৬ মাসে ভঙ্গুর অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে বলে দাবি তার। আমাদের যে কি অপচয় হয়েছে
এই অপচয়ের ঘানি তো আমাদের পুরো সবাইকে টানতে হবে। এই অপচয়কে করানোর জন্য আমাদের ট্যাক্স বাড়াতে হচ্ছে, এই অপচয়কে ট্যাকেল দেওয়ার জন্য। ইকোনমিকে 6 মাসের মধ্যে যেইখানে নিয়ে আসা হয়েছে, এটা আমি বলবো যে এটা একটা মিরাকল। ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সরকারের প্রতিশ্রুতি উল্লেখ করে প্রেস সচিব বলেন, কিছু ব্যাংকের অবস্থা স্বাভাবিক হয়ে এসেছে। হওয়ার কথা সেটা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যাংক ঋণের পরিমাণ কেন বাড়ছে না তা বাংলাদেশ ব্যাংক খতিয়ে দেখছে বলে জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। বুধবার বিকেলে রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত নারী উদ্যোক্তাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ঋণমান নির্ধারণ ও ক্ষুদ্র ঋণ শীর্ষক কর্মশালায় কথা বলেন তিনি। ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের আর্থিক খাতের মূলধারায় যুক্ত করতেও কাজ করা হচ্ছে বলেও জানান গভর্নর। এসএমই ফাউন্ডেশন ও এশিয়া ফাউন্ডেশন যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। ঋণ ও ব্যবসা বৃদ্ধির ক্ষেত্রে ডেটার ব্যবহার বাড়ানোর উপর জোর দেন বক্তারা। আমাদের ফাইন্যান্সিয়াল লিটারেসি ইজ সার্টেনলি এ ব্যারিয়ার, বিগ ব্যারিয়ার। আমাদের সোশিও ইকোনমিক ব্যারিয়ার্স আছে মহিলাদের জন্য, বিশেষ করে সেটাকে অস্বীকার করার উপায় নাই। আমাদের যে এজেন্ট ব্যাংকারদের সংখ্যা, এখানে কেন আমরা 50% মহিলা দিতে পারব না? ইউ ক্যান মেক ইট ম্যান্ডেটরি। ইনফরমেশন ডেটার যে ভ্যালু, সেটা তো আমরা ইটস ভেরি মাচ আন্ডার অ্যাপ্রিসিয়েটেড। 15 বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে 1.5 লাখ কোটি টাকা, অথচ এই সময় রেলের লোকসান প্রায় 28,000 কোটি টাকা। এখনও 70% মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন, 60% ঝুঁকিপূর্ণ কোচ আর 63% ঝুঁকিপূর্ণ লাইন দিয়ে চলছে যাত্রী পরিবহন। বিশেষজ্ঞরা বলছেন অপ্রয়োজনীয় উন্নয়নে লোকসান বাড়ছে। রেলওয়ে মহাপরিচালক জানালেন, 1.5 দশকে পণ্য পরিবহনে তেমন নজর দেয়া না হলেও এবার নেওয়া হচ্ছে উদ্যোগ। নাজমুস সালিহির প্রতিবেদন। মৃতপ্রায় রেলকে উজ্জীবিত করতে গত 1.5 দশকে খরচ করা হয়েছে 1.5 লাখ কোটি টাকা। বেড়েছে রেল রুট, হয়েছে অবকাঠামোগত মেগা উন্নয়ন। তবে এসবে কোনো প্রভাব পড়েনি যাত্রী সেবা কিংবা অর্থনৈতিক উন্নয়নে। এখনো অনলাইন কিংবা অফলাইনে টিকিটের জন্য হাহাকার। প্রতিদিনই শিডিউল বিপর্যয়ে নাকাল যাত্রীরা। কটার ট্রেন কটায় আসে, এটা টাইম টু মিল এখনো ঠিক হয়নি। আগে 5 ঘন্টা থেকে 5.5 ঘন্টায় যাওয়া যেত দেওয়ানগঞ্জ পর্যন্ত তিস্তা এক্সপ্রেসে, আর এখন 6 ঘন্টার অধিক সময় লেগে যায়। স্বাধীনতার সময় রেলবহরে 486টি ইঞ্জিন থাকলেও এখন তা হয়েছে 263। ফলে মেয়াদ উত্তীর্ণ ঝুঁকিপূর্ণ ইঞ্জিন দিয়ে চলছে যাত্রী পরিবহন। 60% রেল কোচ আর 63% রেল লাইনও ঝুঁকিপূর্ণ। চালকরা বলছেন, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, কমছে ট্রেনের গতি। এগুলো হলো মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন, এগুলো আমরা চালাচ্ছি আর কি। 3-4টা জায়গায় 20 কিলোমিটার আছে এবং 50 কিলোমিটার গতিতে ট্রেন চালাইতে হয়। 15 বছর আগে রেলের গড় লোকসান ছিল প্রতি বছর 1000 কোটি টাকা। বিনিয়োগ বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোকসান, যা এখন ঠেকেছে 2000 কোটি টাকায়। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, অপ্রয়োজনীয় উন্নয়নে বাড়ছে লোকসান। স্বাধীনতার পরেও আমরা দেখেছি বাংলাদেশ রেলওয়ের যে মোডাল শেয়ার যাত্রী এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে প্রায় 40% ছিল, সেটা কমতে কমতে এখন কিন্তু 5% এসে ঠেকেছে। রেলকে যদি কিছুটা আয় বাড়াতে হয়, প্রথমেই তাদের পণ্য পরিবহনের সক্ষমতা বাড়াতে হবে, এটার কোনো বিকল্প আমরা দেখছি না। রেলওয়ে মহাপরিচালক জানালেন, পণ্য পরিবহন বাড়াতে নেওয়া হচ্ছে উদ্যোগ। পণ্য পরিবহনের জন্য কিছু আমাদের ইঞ্জিন লাগবে, কিছু মালামাল পরিবহনের জন্য যদি আমাদের কিছু কন্টেনারের যে ফ্ল্যাট ওয়াগন সেগুলো সর্বদা সেগুলো আমরা কিনতে হবে। 3 থেকে 5 বছর এই সময়টা আমাদের লাগবে। আরও ইঞ্জিন সংকটে চট্টগ্রাম বন্দরে প্রতিদিনই বাড়ছে কন্টেইনার জট। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, যাত্রী বান্ধব প্রকল্পের কথা বাদ দিয়ে রেলের অফিসাররা শুধুমাত্র অর্থ খরচের বড় বড় প্রকল্পের দিকে নজর দিয়েছেন, যা একেবারে অপ্রয়োজনীয়। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। সামনের দিনগুলোতে ভারতীয় আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না। যদি কেউ ভারতের গোলামি করে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন ছাত্র অধিকার পরিষদের নেতারা। বুধবার বিকেলে ডাকসু ভবনে বিপ্লবের দিনগুলি শিরোনামে আয়োজিত ফটো ও ভিডিও প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এ সময় রাষ্ট্র গঠনে 24-এর গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র সংগঠনদের মধ্যে বৈষম্য তৈরি না করার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে সংগঠনটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন,
বৈষম্যমূলক আচরণে ছাত্রদের ভেতর ক্ষোভ তৈরি হবে। এছাড়াও ফারুক হাসান বলেন, দেশ স্থিতিশীল রাখতে গঠন করতে হবে জাতীয় ছাত্র কাউন্সিল, যারা ঐক্যবদ্ধ হয়ে নতুন কর্মপরিকল্পনার মাধ্যমে দেশ গঠন করবে। 3 দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন জুলাই গণ অভ্যুত্থানে আহতদের একাংশ। দুপুর থেকে কর্মসূচি শুরু করেন তারা। এ সময় আহতদের তালিকার ক্যাটাগরি পুনর্বিন্যাস, সুরক্ষা আইন প্রণয়ন ও সরকারি সেবা প্রাপ্তির হটলাইন চালুর দাবি জানান তারা। বিকেলে বিক্ষোভের এক পর্যায়ে আন্দোলনকারীরা উপদেষ্টার কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে বাধা দেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সন্ধ্যা থেকে উপদেষ্টা কার্যালয়ের নিরাপত্তা জোরদারে অতিরিক্ত সেনা সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। দ্রুত পদক্ষেপ না নিলে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। সরকার আমাদের বিষয়ে এতটা সিরিয়াসলি চিন্তা করে নাই। সরকার কোনো মতে একটা চিন্তা করে কোনো মতে একটা কাজ করে দিছে, একটা তালিকা করছে, নিজেদের ইচ্ছে মতো একটা ক্যাটাগরি করছে, যার জন্য আজকে আমাদের রাস্তায় এসে বসতে হচ্ছে। এত বড় একটা স্বৈরাচারকে রক্ত দিয়ে গুলি খেয়ে হটাইছি, এখন আমাদেরকে ক্যাটাগরির নামে বিভক্ত করা হচ্ছে। আমার পায়ে এখনো গুলি আছে, হাড্ডি গুঁড়ো করে হয়ে গেছে। এরকম অসংখ্য ভাইরা আছে যাদেরকে সি ক্যাটাগরি দিয়ে রাখছে। আন্দোলন যখন আমরা করেছি তখন তো কোনো ক্যাটাগরি অনুযায়ী করি না ভাই। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 4 জনের ছাত্রত্ব বাতিল সহ মোট 48 জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে আছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রুয়েট শাখার সভাপতি ফাহমিদ লতিফ লিওন ও সাধারণ সম্পাদক সৌমিক সাহা। তাদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বেঁধে দেওয়ার সময় পার হলেও এখনও হলে অবস্থান করছেন শিক্ষার্থীদের একটি অংশ। দাবি আদায় না হওয়া পর্যন্ত হলে থাকার ঘোষণা তাদের। তবে সকাল থেকে হল ছাড়তে শুরু করেন অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সন্তানকে নিয়ে যেতে পাইকগাছা উপজেলা থেকে ক্যাম্পাসে এসেছেন বাবা রবীন্দ্রনাথ বিশ্বাস। 2টি ব্যাগ ও সরঞ্জাম নিয়ে ভ্যানে চড়ে হল ও ক্যাম্পাস ত্যাগ করছেন বাবা ও ছেলে। পরিস্থিতি দেখে আমরা সবাই ভীত, বাসায় চলে যেতে হবে, আর তাছাড়া বাবা মা সবাই চিন্তিত। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সকাল থেকে আবাসিক হল ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা। অধিকাংশই ফিরছেন বাড়ির পথে। সব মিলিয়ে শঙ্কিত এবং নিরাপত্তাহীনতায় ভুগতেছি দেখে আসলে এখানে এখন এইভাবে থাকাটা সেফ না। তবে হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে হলে থাকার সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। হল ছেড়ে যাচ্ছি না, কারণ আমরা তো ভিসি প্রভিসিকে বর্জন করেছি। এদিকে কর্তৃপক্ষ বলছে হল ছাড়ার জন্য শিক্ষার্থীদের কোনো প্রকার বল প্রয়োগ করা হবে না। এলাকার লোকজন কোনো কারণে আবার এদের উপর ক্ষিপ্ত না হয়, ছাত্রদের সিকিউরিটিটা দেখার জন্য মেইনলি আমরা হলটা ভ্যাকেন্ট করেছি। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে বিরোধের জের ধরে গত 18 ফেব্রুয়ারি ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হন। এরপর থেকে 6 দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। বিল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। এবার মার্কিন অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিনিয়োগ ভিত্তিক অভিবাসন কর্মসূচি EB-5 বন্ধের পাশাপাশি গোল্ড কার্ড প্রোগ্রাম চালুর ঘোষণা দিলেন তিনি। এই প্রোগ্রামের আওতায় $50 লাখ মিলবে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ। যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ভিত্তিক অভিবাসন কর্মসূচি EB-5 বন্ধের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক নির্বাহী আদেশে সই করে তিনি জানান, প্রতারণা ও দুর্নীতিতে ভরা এ কর্মসূচির বদলে চালু হচ্ছে নতুন গোল্ড কার্ড প্রোগ্রাম। ট্রাম্প প্রশাসন জানায়, নতুন এই কর্মসূচির মাধ্যমে $50 লাখ কেনা যাবে গোল্ড কার্ড, যার ফলে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ পাবেন গোল্ড কার্ডধারীরা। এটি হবে গ্রিন কার্ডের উন্নত সংস্করণ, যা একসময় নাগরিকত্বের পথও খুলে দেবে। কেবল ধনী ও সফল ব্যক্তিরাই এটি কিনতে পারবেন বলে জানান ট্রাম্প। এদিকে বাণিজ্য নীতিতেও বড় পদক্ষেপ নিচ্ছেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে তামার আমদানির ওপর নতুন করে শুল্ক বসানোর নির্দেশ দিয়েছেন তিনি। হোয়াইট হাউসে এক আদেশে তিনি জানান, জাতীয় নিরাপত্তা সুরক্ষিত রাখতে এবং স্থানীয় শিল্পকে রক্ষা করতেই এই সিদ্ধান্ত। ট্রাম্প প্রশাসনের দাবি, তামা শিল্প ধ্বংস করছে বৈশ্বিক প্রতিদ্বন্দ্বীরা, তাই আমেরিকা ফার্স্ট নীতির আওতায় অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে বৈশ্বিক বাণিজ্য সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে নিজের বিরুদ্ধে মামলার সঙ্গে জড়িত আইনজীবীদের ওপরও আঘাত হেনেছেন ট্রাম্প। স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথের সঙ্গে কাজ করা আইনজীবীদের নিরাপত্তা ছাড়পত্র বাতিলের নির্দেশ দিয়েছেন তিনি। তবে এটি রাজনৈতিক প্রতিশোধের অংশ বলে মনে করছেন অনেকে। এমনকি এই সিদ্ধান্তকে বিচার বিভাগের স্বাধীনতার উপর বড় আঘাত হিসেবে দেখছেন কেউ কেউ। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। রমজানের আগে মালদ্বীপে জমে উঠেছে রাত্রিকালীন মেলা। দেশটির হাউজিং ডেভেলপমেন্ট কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত 10 দিন ব্যাপী এই মেলায় রয়েছে স্থানীয় ঐতিহ্যবাহী সংস্কৃতির নানা অনুষঙ্গ। খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে বিস্তারিত। কেউ কিনছেন, কেউ ঘুরে দেখছেন। এই চিত্র মালদ্বীপের নাইট মার্কেট হিসেবে পরিচিত রাত্রিকালীন মেলার। কম দামের নিত্যপণ্য থেকে শুরু করে খাবার ও পোশাক কিনতে এই মার্কেট স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয়। তাদের পাশাপাশি মেলায় ভিড় করেন প্রবাসী বাংলাদেশি ও পর্যটকরাও। দেশটির হাউজিং ডেভেলপমেন্ট কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত 10 দিনব্যাপী মেলায় স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি রয়েছে বাংলাদেশের চটপটি, ফুচকা আর ঝালমুড়ি। রমজানের আগে রাত্রিকালীন এই মেলায় বাড়ছে ক্রেতাদের ভিড়। বাংলাদেশ সিস্টেমে খানাগুলো আইটেমগুলো তৈরি করা হয়, তো এদেশের লোকগুলাই বেশিরভাগ পছন্দ করে যে এইগুলো খাওয়ার মতন। পার্ট টাইম কাজ করার সুযোগও মিলছে প্রবাসী বাংলাদেশিদের। স্টলে বাংলাদেশি কর্মী থাকায় দামাদামি করে সহজেই নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারছেন বাংলাদেশি ক্রেতারা। এখানে আসছে আজকে কিছু কেনাকাটা করার জন্য। আর রাজধানী আর নাইট মার্কেটে প্রচুর একটা ব্যবধান হচ্ছে। এখানে হয়তো আমরা সর্বমূল্য কিছু পাওয়া যায়। 10 দিন এখানে মেলা হয়, 10 দিন আমরা এক্সট্রা ইনকামটা এখানে করতে পারি। রাজধানীর পার্শ্ববর্তী হুলহুমালে শহরের কয়েকটি নাইট মার্কেট ঘুরে দেখা যায় স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি ব্যবসা করছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা। বিশেষ করে মেলাতে বেশিরভাগ খাবারের স্টলগুলো বাংলাদেশিদের দখলে, তাই অন্যান্য বছরের তুলনায় এবছর বেচাকেনা ভালো হওয়ায় খুশি তারা। প্রবাসীদের কাছে প্রত্যেক সিজনে নাইট মার্কেটটা খুবই আকর্ষণীয় কেনাকাটার জন্য এবং আনন্দের জন্য। জনপ্রিয় এই মেলাটি শেষ হবে স্থানীয় সময় বুধবার। সময় সংবাদ, মালদ্বীপ। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে অনুষ্ঠিত হয়ে গেল ওয়ার্ল্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের দ্বিবার্ষিক সম্মেলন। গত 2 বছরেরও বেশি সময়ের সফলতা, আগামী নির্বাচনী রোডম্যাপ, গঠনতন্ত্রে সংশোধন সহ বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। আয়ারল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের সরাসরি ভোটে নির্বাচিত বৃহৎ সংগঠন অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড আবাই। এই সংগঠন এবারে মেয়াদকালের প্রায় 2.5 বছর শেষ করল। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগে অনুদান থেকে শুরু করে প্রবাসের মাটিতে দেশীয় সংস্কৃতির ধারাকে সমুন্নত রাখতে করেছে বিভিন্ন আয়োজন। পাশাপাশি আয়ারল্যান্ড সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সভা করে সমাধান করেছে অনেক সমস্যার। স্থানীয় সময় মঙ্গলবার ডাবলিনে হয়ে গেল আবাইয়ের দ্বিবার্ষিক সম্মেলন। সবার সম্মতিক্রমে গঠনতন্ত্র সংশোধন করা হয়। আগামী নির্বাচন নির্ধারিত সময়ের আগেই করার পরিকল্পনার কথাও জানান তারা। ধারাবাহিকভাবে আমরা বিদেশে প্রবাসে বাংলাদেশকে আমরা তুলে ধরতে চাই এই আবাইয়ের সংগঠনের মাধ্যমে, এবং নতুন প্রজন্মকে বাংলাদেশের ব্যাপারে আমরা আসলে বাংলাদেশের কৃষ্টি কালচার তুলে ধরতে চাই। আয়ারল্যান্ডের সরকারের সাথে কথা বলেছি, আমাদের দাবি দাওয়া দেওয়ার জন্য বাংলাদেশের সাথে কথা বলেছি। ইতিমধ্যে অনারি কনসুলার বাংলাদেশে এসেছে। আমরা ইতিমধ্যে এখানে নতুন এমবেসির সাথে কথা বলেছি। আমরা আশা করছি দ্রুতই বাংলাদেশি এমবেসি এখানে আসবে। আবাইয়ের এই সম্মেলনে আমরা 3টি বিষয়ের প্রতি বিশেষ করে আলোকপাত করেছি। আমরা বিগত দিনের কার্যক্রম উপস্থাপন করেছি আয়ারল্যান্ডের মানুষের কাছে। আয়োজনে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা আবাইয়ের কাজগুলোর ভূয়সী প্রশংসা করেছেন। যখন কোনো গেট টুগেদার করে, কোনো উৎসব সেলিব্রেট করে, তখন আবাই এই জিনিসগুলো সুন্দরভাবে এবং পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করে থাকে। আয়ারল্যান্ডে আগামী 8 ও 9 মার্চ পাসপোর্ট সেবা দিতে লন্ডন বাংলাদেশ হাই কমিশন থেকে প্রতিনিধি দল আসবে। ওই আয়োজনে আবাইয়ের সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়। প্রবাসের মাটিতে এই অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড যেভাবে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে, সেভাবে আগামী দিনগুলোতেও বাংলাদেশের লাল সবুজের পতাকা করবে আরও শানিত, এমনটাই প্রত্যাশা এখানের প্রবাসী বাংলাদেশিদের। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ।
দক্ষিণ কোরিয়ায় আত্মহত্যার হার গত 9 বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। গেল বছর প্রতি 1 লাখে 27 জন কোরীয় আত্মহত্যার পথ বেছে নেয়। সরকারি তথ্য অনুযায়ী দেশটির নাগরিকদের ব্যক্তিগত জীবনে অসন্তুষ্টির কারণে এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তরুণদের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। গেল সপ্তাহে আত্মহত্যা করেন কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী কিম সে রনও। ধারণা করা হচ্ছে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহননের মতো কঠিন সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী। দেশটিতে অর্থনৈতিক সমস্যা, একাকিত্ব, বিষণ্ণতা সহ অন্যান্য কারণে আত্মহত্যার হার বাড়ছে বলে ধারণা কোরিয়া ফাউন্ডেশন ফর সুইসাইড প্রিভেনশনের। পাশাপাশি দেশটির জীবনযাত্রার মান দিন দিন অবনতির দিকে যাওয়ায় আত্মহত্যার হার বাড়ছে বলে ধারণা বিশ্লেষকদের। এক সরকারি প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি আত্মহত্যার হার বাড়ার অন্যতম প্রধান কারণ হিসেবে উঠে এসেছে ব্যক্তিগত জীবনের সন্তুষ্টি না থাকা। পরিসংখ্যান বলছে, গত বছর হতাশার কারণে প্রতি 1 লাখে 27 জন কোরীয় নাগরিক আত্মহত্যার পথ বেছে নেয়, যার ভেতরে তরুণদের সংখ্যা সবচেয়ে বেশি। রাজধানী সিউলের ভেতর দিয়ে বয়ে চলা হান নদীর সেতুগুলোর উপর থেকে পড়ে মানুষের আত্মহত্যার চেষ্টার ঘটনা বেড়ে গেছে বলে উঠে এসেছে প্রতিবেদনে। প্রতি বছরই শতাধিক মানুষ আত্মহত্যা করার চেষ্টা করেন বলেও জানা গেছে। অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের 38টি সদস্য দেশের মধ্যে কোরিয়ার আত্মহত্যার হার সবচেয়ে বেশি। বিশ্বে যেসব ধনী দেশের মানুষের সবচেয়ে বেশি আত্মহত্যা করে, দক্ষিণ কোরিয়া তার অন্যতম। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। সুদানে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 46 জনই, আহত অন্তত 10 জন। বুধবার দেশটির সরকার এই তথ্য নিশ্চিত করে। নিহতদের মধ্যে সামরিক কর্মকর্তা ছাড়াও বেসামরিক নাগরিক রয়েছেন বলে জানা গেছে। এর আগে মঙ্গলবার রাজধানী খার্তুমের উপকণ্ঠে ওয়াদি সেদনা বিমান ঘাঁটি থেকে অবতরণের অল্প সময়ের মধ্যেই একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে কারিগরি ত্রুটির কথা বলা হয়েছে। কুয়েতে উদযাপিত হয়েছে 64তম জাতীয় ও 34তম স্বাধীনতা দিবস। প্রতি বছর 25 ও 26 ফেব্রুয়ারি জমকালো আয়োজনে দিবসগুলো উদযাপন করেন দেশটির বাসিন্দারা। জাতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি বেসরকারি ভবন, রাস্তাঘাট, পার্ক, শপিং মল, স্কুল কলেজ সহ বিভিন্ন জায়গায় আলোকসজ্জা করা হয়। পাশাপাশি এয়ার শো, ড্রোন শো, ফায়ার ওয়ার্ক আয়োজিত হয় দেশটির বিভিন্ন স্থানে। গালফ রোডে সমুদ্র তীর সহ বিভিন্ন জায়গায় ভিড় করে সে আয়োজন উপভোগ করেন অনেকেই। 1961 সালের 25 ফেব্রুয়ারি ব্রিটিশদের কাছ থেকে মুক্ত হওয়ার পর দিনটিকে জাতীয় দিবস ঘোষণা করে দেশটির সরকার। এরপর 1991 সালে 26 ফেব্রুয়ারি ইরাকে আগ্রাসন থেকে মুক্ত হওয়ার পর দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করে কুয়েতবাসী। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে হাতাহাতি, কমিটি নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অসন্তোষ, সমস্যা সমাধানে 2 দিনের কর্মসূচি ঘোষণা। আগে জাতীয় নির্বাচন দাবি বিএনপির সাবেক জনপ্রতিনিধিদের। ভোট ঘিরে বিভাজন চান না মির্জা ফখরুল। যারা ভোট কাটতে পারবে তারাই নির্বাচনের জন্য ব্যতিব্যস্ত বলছে জামায়াত। গ্যাসের দাম বাড়ানোর শুনানিতে নজিরবিহীন তোপের মুখে বিইআরসি। ব্যবসা বিনিয়োগে ধসের শঙ্কা অংশীজনদের। রোববারের মধ্যে প্রস্তাব প্রত্যাহারের হুঁশিয়ারি ক্যাবির। এ ছিল প্রবাসী সময়। সঙ্গেই থাকুন সময়ের।